ডাব্লিউডাব্লিউই হয়তো বুঝতেই পারছে না যে এই বছরের মানি ইন দ্য ব্যাংকের সাথে কি করা উচিত, কারণ এই নিয়ে 3বার মানি ইন দ্য ব্যাংকের তারিখকে পরিবর্তন করে ফেলেছে ডাব্লিউডাব্লিউই। এক তো এই বছরের মানি ইন দ্য ব্যাংক দেরি করে হচ্ছে, তার মধ্যে এই বছরের মানি ইন দ্য ব্যাংক হচ্ছে নিউ অরল্যান্ডস থেকে। এবার তোমরা জানো এই বছরের রেসেলমেনিয়া নিউ অরল্যান্ডস থেকে হওয়ার কথা ছিল, কিন্তু রেসেলমেনিয়া যেহেতু আবার লাস ভেগাস থেকে হয়েছিল তাই মানি ইন দ্য ব্যাংক নিউ অরল্যান্ডসকে দিয়ে দিয়েছিল। প্রথমে এই মানি ইন দ্য ব্যাংকের তারিখ ছিল 29শে আগস্ট 2026, কিন্তু সেইখান থেকে ডাব্লিউডাব্লিউই এই মানি ইন দ্য ব্যাংকে নিয়ে গেছিল সেপ্টেম্বরে, যেখানে দ্বিতীয় যে ডেট এসেছিল মানি ইন দ্য ব্যাংকে সেটা ছিল 6 সেপ্টেম্বর 2026। কিন্তু গতকাল ডাব্লিউডাব্লিউই মানি ইন দ্য ব্যাংকের তারিখকে আবার পাল্টে দিয়েছে। আর এখন এই বছরের মানি ইন দ্য ব্যাংকের জন্য নতুন যে তারিখটা সামনে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে 10 অক্টোবর 2026। মানে এই বছরে অক্টোবর মাসে আমরা মানি ইন দ্য ব্যাংক দেখতে চলেছি। এছাড়া ডাব্লিউডাব্লিউই নাইট অফ চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল পোস্টারও বের করে দিয়েছে, যেখানে আমরা কোডি রোডসকে দেখতে পাচ্ছি, রিয়া রিপ্লিকে দেখতে পাচ্ছি, লিভ মর্গানকে দেখতে পাচ্ছি, আর ট্রিক উইলিয়ামসকে দেখতে পাচ্ছি। তো নাইট অফ চ্যাম্পিয়ন্স এই 4জন চ্যাম্পিয়নকে আমরা দেখতে পাচ্ছি, রোমান রিংসকে আমরা দেখতে পাচ্ছি না। নাইট অফ চ্যাম্পিয়ন্সে সম্ভবত রোমান রিংস থাকবেও না, রোমান রিংস সম্ভবত নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টকে মিস করতে চলেছে। এছাড়া ডাব্লিউডাব্লিউই সেপ্টেম্বরের যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হতো সেপ্টেম্বরের 6 তারিখে, এবার যেহেতু সেপ্টেম্বরের 6 তারিখ রবিবার পড়ে গেছে তাই স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের নাম পরিবর্তন করে ওই একদিনের জন্য সেটাকে সানডে নাইটস মেইন ইভেন্টও করে দিয়েছে। মানে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের নামের সাথেও স্ক্যাম হয়ে গেছে। কিন্তু স্ক্যাম তো আজকে হয়েছে সেথ রলিন্সের সাথে, কারণ আমরা সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের সামার স্ল্যাম ম্যাচের স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম সেথ রলিন্স হয়তো কিং অফ দ্য রিং জিতে যাবে, কিন্তু কিং অফ দ্য রিংয়ের প্রথম টুর্নামেন্টেই সেথ রলিন্সের সাথে স্ক্যাম হয়ে গেছে। তো কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে আজকের রয়ে বাকি কি কি হলো, আজকের র কেমন ছিল সেটা নিয়ে ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. রকে নিয়ে কথা বলার আগে সবার প্রথমে ফ্রান্সের ক্রাউডকে নিয়ে তো একটু কথা বলতেই হবে। আর ফ্রান্সের ক্রাউড কোনোবারই আমাদের ডিসঅ্যাপয়েন্ট করে না, এইবারও করেনি। এইবারও ফ্রান্সের ক্রাউড অসাধারণ ছিল। মানে ফ্রান্সের ক্রাউড আমি বলতে পারি এই পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ক্রাউড যদি ডাব্লিউডাব্লিউর কথা আসে। আর আমি গতকালের ভিডিওতে তোমাদের বলছিলাম না যে ডাব্লিউডাব্লিউ এমন একটা স্পোর্টস যেটা ফ্যান্সদের জন্যই টিকে আছে। এই ফ্যান্সদের চিয়ার, ফ্যান্সদের বু, ফ্যান্সদের এই সব বিভিন্ন চ্যান্ট, এইগুলোর মাধ্যমেই ডাব্লিউডাব্লিউর এক্সাইটমেন্ট বাড়ে। আর ফ্রান্সের ক্রাউডের চিয়ার দেখে তোমরা কালকে বুঝতে পেরেছো, মানে যেইভাবে কালকে রিয়াকশন দিচ্ছিল ফ্রান্সের ক্রাউড, সেইটা দেখার পর রকে একটা অন্য লেভেলের শো মনে হচ্ছিল। যাই হোক না কেন, সবার প্রথমে আমরা আজকে ওবা ফেমিকে দেখতে পেয়েছিলাম, যেখানে আজকে ওবা ফেমি বেরিয়ে এসেছিল। ওবা ফেমি বেরিয়ে এসে বলছিল যে কীভাবে সে কিং অফ দ্য রিং জিততে চলেছে এই বছরে যেই কিং অফ দ্য রিংয়ের ফাইনালে তার সাথে পৌঁছাবে সেটা তার জন্য খুব বাজে রাত হতে চলেছে, কারণ ওবা ফেমি তাকে ধ্বংস করতে চলেছে, এইভাবে সে কিং অফ দ্য রিং জিতবে। এমনকি সে ব্রক লেসনারকেও একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ব্রক লেসনার তো 1-1 স্কোর লাইন মানে সমান হওয়ার পর থেকে পালিয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু এরপরে যখনই ব্রক লেসনারকে দেখা যাবে তখন ওবা ফেমি তাকেও দেখে নিতে চলেছে। মানে ব্রক লেসনার আর তার 3 নম্বর ম্যাচের টিজ ওবা ফেমি প্রত্যেক সপ্তাহে দিয়ে যাচ্ছে। কিন্তু এরই মাঝখানে আমরা দেখতে পাই যে ওবা ফেমিকে ইন্টারাপ্ট করতে চলে আসে ডমিনিক মিস্ট্রিরিও। আর ডমিনিককে তো আজকে ফ্রান্সের ক্রাউড কথা বলতেই দিচ্ছিল না। মানে যখনই ডমিনিক কথা বলতে যাচ্ছে তখন তারা এত বাজেভাবে বু করছিল ডমিনিককে যে ডমিনিকের গলার আওয়াজই শোনা যাচ্ছিল না। যাই হোক না কেন, ডমিনিক তারপর এসে ওবা ফেমিকে বলে যে ওবা ফেমি তো মাত্র কয়েকদিন হলো ডাব্লিউডাব্লিউতে এসেছে, ডমিনিক 20 বছর ধরে ডাব্লিউডাব্লিউর বিজনেসে আছে, তাছাড়া সে হলো ট্রিপলের মেগা চ্যাম্পিয়ন, তাই সে হলো কিং অফ লুচাডরেস, আর এইভাবে সে কিং অফ দ্য রিংও জিতে যাবে। তাই ওবা ফেমিকে সে বলে যে তোর কাছে একটা সহজ রাস্তা আছে, তুই হাঁটু গেড়ে বস আর আমাকে রাজা হিসেবে স্বীকার করে নে। কিন্তু ওবা ফেমি ডমিনিককে কোথায় বা রাজা হিসেবে স্বীকার করতো। পেছন থেকে আমরা দেখতে পাই জেডি ম্যাকডোনা এসে ওবা ফেমিকে একটা চিয়ার দিয়ে মারে, কিন্তু যেই ওবা ফেমি ব্রক লেসনারের 7টা F5 সার্ভাইভ করে যায়, সে একটা চিয়ার শটে কী বা হতো। তো ওবা ফেমির কিছুই হয় না, ওই একটা চিয়ার শটে উল্টে জেডি ম্যাকডোনার অবস্থা খারাপ হয়ে যায়। এমনকি সেই সময় আমরা দেখতে পাই ডমিনিক তাকে সুযোগ বুঝে একটা 619 মেরে দিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভের লাভ কিছু হয় না। উল্টে আমরা দেখতে পাই যে ডমিনিকের অবস্থায় ওবা ফেমি খারাপ করে দিচ্ছিল, কিন্তু সে তো ডমিনিকের ভাগ্য ভালো যে জেডি ম্যাকডোনা একদম শেষ মুহূর্তে ডমিনিককে বাঁচিয়ে দিয়েছে। তো এইভাবেই আজকে রয়ের প্রথম সেগমেন্ট শেষ হয়, যেখানে নেক্সট উইকে যেহেতু ওবা ফেমি ভার্সেস ডমিনিকের মধ্যে কিং অফ দ্য রিংয়ের সেমিফাইনাল হতে চলেছে টুর্নামেন্টের, তো সেটাকেই আজকে ডাব্লিউডাব্লিউ একটু
হাইপ করছিল। এরপর আমরা ব্যাকস্টেজে সেথ রলিন্সের একটা প্রোমো দেখতে পাই, যেখানে সেথ রলিন্স বলে যে এর আগে সে যখন ফ্রান্সে এসেছিল তখন তার সাথে ভিশন ছিল, ভিশন সেই সময়ের ফিউচার ছিল, কিন্তু এখন ভিশন পাস্ট হয়ে গেছে, আর এখন যেটা প্রেজেন্ট সেটা হচ্ছে কিং অফ দ্য রিং, আর কীভাবে সেথ রলিন্স কিং অফ দ্য রিং জিততে চলেছে। আর তারপর সেথ রলিন্স রোমান রিংসকে টার্গেট করে বলে যে যখন আমি কিং অফ দ্য রিং জিতে যাব তখন আমার যার সাথে দেখা হবে সে হচ্ছে রোমান রিংস, যাকে আমি একসময় ভাই বলতাম, কিন্তু সে এখন আমার চ্যাম্পিয়নশিপ নিয়ে বসে আছে, যে চ্যাম্পিয়নশিপটাকে আমি বানিয়েছি। এই চ্যাম্পিয়নশিপটা রোমান রিংসের কাছে থাকার কথাই না, আর এই চ্যাম্পিয়নশিপটাকে আমি রোমান রিংসের থেকে ফেরত নিতে চলেছি। এইভাবে রোমান রিংসকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছিল সেথ রলিন্স। মানে এখান থেকে আমরা দেখে ভাবছিলাম যে তার মানে তো সামার স্ল্যামে এই বছর সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের ম্যাচই হতে চলেছে, কিন্তু গল্পে এখনও টুইস্ট আসা বাকি ছিল। এছাড়া আমরা ব্যাকস্টেজে সেথ রলিন্সের আজকে আরেকটা সেগমেন্ট দেখেছিলাম, যেখানে মন্টেস ফোর্ড এসে আর কি তাদের মধ্যে সেটেলমেন্ট করছিল, কিন্তু সেখানে জে উসো আর জিমি উসো চলে এসেছিল। এবার জে উসো আর জিমি উসো, মানে বিশেষ করে জে উসো বলছিল যে আমি তোকে বারবার বলেছি আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলতে না, তখন সেথ রলিন্স বলে আমি তোর ফ্যামিলিকে নিয়ে কোথায় কথা বললাম, আমি তো রোমান রিংসকে নিয়ে কথা বলছিলাম। আমার সত্যি কথা বলতে আমার তোদের দুজনের অবস্থা থেকে খারাপ লাগে। তুই মেন ইভেন্ট জে উসো হতে পারতিস, আর জিমি তুই তো টুর্নামেন্টেও নেই। আমার দেখে খারাপ লাগছে যে তোরা এর থেকে আরও ভালো কাজ করতে পারতিস, কিন্তু তোরা শুধুমাত্র রোমান রিংসের সাইড কিক হয়ে বসে আছিস, তোরা শুধু রোমান রিংসের চামচা হয়ে বসে আছিস। তো এইসব বলতে বলতে আমরা দেখতে পাই জে উসো তখন জেকব ফাটুকে আদেশ দেয় যে জেকব একে তুই দেখে নে। তো জেকব ফাটু সেথ রলিন্সের সামনে তো যায়, কিন্তু সেথ রলিন্সকে জেকব ফাটু কিছু করে না, মানে কিছুই বলে না। জেকব ফাটু জাস্ট কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। তখন সেথ রলিন্স জেউসোকে বলে তুই এই ফ্যামিলির কথা বলছিলি? আর জেউসো যখন আজকে বলছিল যে সে কিং অফ দ্য রিং জিতে আর কি কোডি রোডসকে চ্যালেঞ্জ করে কোডি রোডসের থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে, তখন সেথ রলিন্স হেসেও ফেলেছিল। মানে সেথ রলিন্সও জানে যে জেউসোর দ্বারা তো এই কাজ হচ্ছে না। যাই হোক না কেন, জেকব ফাটু পরে এটা ক্লিয়ারও করে যে সে রোমান রিংসকে অ্যাকনলেজ করেছে, সে জিমি উসোকে অ্যাকনলেজ করেনি, এমনকি সে তো জে উসোকে অ্যাকনলেজ করেইনি, পাঙ্কেস জে উসো তাকে তো অ্যাকনলেজ করেনি। আর জেকব ফাটু বলেন যে তোরা আমার উপরে ব্লেম করছিস, আমাকে তোরা ছাড়। এলে নাইট যে এতদিন ধরে আমাদের ফ্যামিলির নামে উল্টোপাল্টা কথা বলছে, তোরা আগে এলে নাইটের সাথে তোদের যে বিজনেস সেটাকে সেটেল কর। মানে এলে নাইট ভুলভাল কথা বলে যাচ্ছে আমাদের ফ্যামিলির নামে, আর তোরা কী করছিস, কিছুই করতে পারছিস না। তো সেই সময় আমরা দেখতে পাই যে উসো সেখান থেকে রাগে বেরিয়ে যায়। তো এলে নাইটের সাথেও একটা সেগমেন্ট হয়েছে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু এরপর আমরা কুইন অফ দ্য রিংয়েরও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড ম্যাচ দেখতে পাই, ফেটাল 4-ওয়ে ম্যাচ, যেটা ছিল অ্যালেক্সা ব্লিস, বেকি লিঞ্চ, লিভ মর্গান আর চেলসি গ্রিনের মধ্যে। এবার এটাও একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, ফেটাল 4-ওয়ে ম্যাচ প্রত্যেকটা এন্টারটেইনিং হয়, কিন্তু এই ম্যাচের এন্ডিং সিকোয়েন্সটা খুব ভালো ছিল, যখন আমরা দেখতে পাই যে লিভ মর্গান অ্যালেক্সা ব্লিসকে অবলিভিয়ান দিতে চেষ্টা করছিল, কিন্তু অ্যালেক্সা ব্লিস সেটাকে কাউন্টার করে লিভ মর্গানকে একটা সিস্টার অ্যাবিগেল লাগিয়ে দিয়েছিল। এরপর বেকি লিঞ্চ অ্যালেক্সা ব্লিসকে ধরে একটা ম্যান হ্যান্ডেল স্ল্যাম লাগিয়ে দিয়েছিল, আর চেলসি গ্রিন বেকি লিঞ্চের উপর তার ফিনিশিং মুভ অ্যাপ্লাই করে দিয়েছিল। আর যখন দেখে মনে হচ্ছিল এবার হয়তো বেকি লিঞ্চকে পিন করে চেলসি গ্রিন ম্যাচটা জিতে যাবে, কিন্তু সেই সময় লিভ মর্গান আবার উঠে দাঁড়ায়। শুধু উঠে দাঁড়ায় না, লিভ মর্গান মানে চালাকি করে চেলসি গ্রিনকে রোল আপ করে পিন করে এই ম্যাচটা জিতে যায়, আর এই টুর্নামেন্টে অ্যাডভান্স করে দেয়। তো লিভ মর্গান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে অ্যাডভান্স করে গেছে। কিন্তু এবার যদি এলে নাইটের কথা বলা হয়, তো এলে নাইটকে আমরা রিংয়ে দেখতে পাই। এবার এলে নাইট রিংয়ে ঢুকেই একটা মোমেন্ট ক্রিয়েট করে, যখন সে একটা মাইককে ক্যাচ করতে যাচ্ছিল, কিন্তু প্রথমবার সে ক্যাচ করতে পারে না, মানে যে মাইকটা ছুঁড়েছিল সে একটু ভুলভালভাবে ছুঁড়ে দিয়েছিল। তো এলে নাইট আবার সে মাইকটাকে তার দিকে ছুঁড়ে দেয়, তারপর সে আবার এলে নাইটের দিকে মাইকটাকে ছোড়ে, আর তারপর এলে নাইট মাইকটাকে ক্যাচ করে। যাই হোক না কেন, এলে নাইট আজকে আবার সে রোমান রিংসের উপর ব্লেম করছিল যে রোমান রিংস একা কিছু করতে পারে না, রোমান রিংস একার দমে চ্যাম্পিয়নশিপ জিততে পারে না। সে এটাও বলতে আসেনি যে সে কিং অফ দ্য রিং জিতবে, কারণ সে জানে যে তার যে ম্যাচটা হবে সেই ম্যাচে জে উসোও আছে, আর জে উসো আছে মানে ব্লাড লাইনও থাকবে, আর ব্লাড লাইন আছে মানে ব্লাড লাইনের কোনো না কোনো মেম্বার সেই ম্যাচে ইন্টারফেয়ার করবে, যাতে সেই ম্যাচে জে উসোর হেল্প হয়। আর এইভাবে তারা জে উসোকে জেতানোর চেষ্টা করবে। কোনো না কোনোভাবে জে উসোর কোনো না কোনো ফ্যামিলি মেম্বার সেখানে চলে আসবে, বাবা মা কাকা কাকি জ্যাঠা জেঠিমা দাদা ভাই বৌদি, মানে কেউ না কেউ সেখানে চলে আসবে আর জে উসোকে সাহায্য করার চেষ্টা করবে। তো এলে নাইটের জন্য কাজটা সহজ হবে না, কিন্তু সে জে উসোকে রেসপেক্ট করে, এই কারণে সে জে উসোকে লাক উইশ করে যে আমি তোকে বেস্ট অফ লাক উইশ করছি, আর আমি চাইবো তুই যাতে নিজের দমে ম্যাচটা জেতার চেষ্টা করিস, আমি এটাই আশা করবো। তো এই বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে জে উসো চলে আসে। জে উসো সবার প্রথমে তো তার থিম সঙ্গে এসেছিল, তাই সবাই আজকে আবার ইট করছিল, তবে সেটাকে আবার রিপিট করে। তো এলে নাইট বলে এইসব ছাড়, আমি জানি এটা করতে খুব মজা আসে, আমিও রেসলমেনিয়াতে ইট করেছিলাম, কিন্তু আগে তুই বল যে তুই এখানে কি করতে এসেছিস। তখন জে উসো বলে যে তোর চিন্তা করার কোনো দরকার নেই, স্ম্যাকডাউনে যে ম্যাচটা হতে চলেছে সেখানে আমি নিজের দমেই ম্যাচটা জিতবো, জিতে কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে অ্যাডভান্স করবো, এমনকি আমি কিং অফ দ্য রিংও হতে চলেছি, আর তারপর আমি চ্যাম্পিয়নও হবো। আর এই বলে সে রিং ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখন এলে নাইট আবার মাইক নিয়ে বলে যে আমি তোকে বেস্ট অফ লাক তো উইশ করেছি, আর আমি সত্যি বলছি আমি এতদিন তোকে এটা নিয়ে কিছু বলিনি, তোর ফ্যামিলিকে নিয়েও কিছু বলিনি, কিন্তু স্ক্রু ইউর ফ্যামিলি। আর এইটা যখন বলে এলে নাইট, তখন জে উসো রেগে যায়, কারণ আবার পরিবারের উপর কথা চলে এসেছিলো। তো জে উসো তখন রেগে আবার এলে
এলিনাইটের উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই পেছন থেকে জিমি ইউসো এসে তাকে আটকে দেয়। তো এখনও অবধি যে উসো আর এলিনাইটের মধ্যে আমরা মারপিট দেখতে পাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে এবার এদের মধ্যে সম্পর্ক বিগড়াতে চলেছে। আর এই স্টোরি লাইনটা কোথায় লিড করতে পারে এটা নিয়েও কোনো একটা ভিডিওতে ভালো করে আলোচনা করব। এছাড়া আমরা ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সোল লুকা ভার্সেস লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেই ম্যাচে আমরা দেখতে পাই যে সোল লুকা সাকসেসফুলি তার সোল স্ন্যাচার মেরে লায়রা ভ্যালকাইরিয়ার থেকে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নিয়েছে, মানে তাকে হারিয়ে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি তার প্রথম ডিফেন্সে ডিফেন্ড করে নিয়েছে। কিন্তু এরপর যখন মেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ আমরা দেখতে পাই, যেটা হচ্ছিল পেন্টা ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে, মানে পেন্টা তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট রে মিস্টেরিও, সেই ম্যাচের আগে আমরা কিছু ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই চ্যাড গেবিল, মানে যে এতদিন ছিল এল গ্র্যান্ডে আমেরিকানো, মানে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো, তার যেহেতু এখন মুখোশ খুলে গেছে, তো আমরা দেখতে পাই সে প্রত্যেকটা লুচাডোরের কাছে গিয়ে আর কি ক্ষমা চাইছিল। তো যদি পেন্টা আর রে মিস্টেরিওর ম্যাচের কথা বলা হয়, এটা একটা ইনস্ট্যান্ট ক্লাসিক ম্যাচ ছিল, দুর্দান্ত ম্যাচ ছিল। মানে লুচাডোররা কী করতে পারে, রে মিস্টেরিও এই বয়সে এসেও কেমন ম্যাচ ডেলিভার করতে পারে, সেটা হলো এই ম্যাচটা তার প্রমাণ। তো যারা ম্যাচটা দেখোনি অবশ্যই দেখতে পারো, দুর্দান্ত ম্যাচ ছিল, ফান ম্যাচ ছিল, তোমাদের দেখে মজা লাগবে। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে এই ম্যাচে 619 মারার পর যখন রে মিস্টেরিও আর কি স্প্ল্যাশ মারতে যাচ্ছিল, তখন পেন্টা তার মানে নি উপরে করে দেয়, আর তারপর পেন্টা তার মেক্সিকান ড্রাইভার মেরে এই ম্যাচে রে মিস্টেরিওকে হারিয়ে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি ডিফেন্ড করে নেয়। কিন্তু ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে রুসেভ আর ইথন পেজ এসে পেন্টা আর রে মিস্টেরিওর উপর অ্যাটাক করে দেয়। তো আমরা তখন দেখতে পাই ড্রাগন লি তাদেরকে বাঁচাতে আসে। তো ড্রাগন লি প্রথম দিকে তো রুসেভ আর ইথন পেজকে মানে মেরে ধরে রিং থেকে বাইরে বের করে দিয়েছিল, কিন্তু তারপর আমরা দেখতে পাই ইথন পেজ ড্রাগন লির উপর অ্যাটাক করে, আর তারপর আবার আমরা ইথন পেজ আর রুসেভের আপার হ্যান্ড দেখতে পাই। আর এই সময় আমরা দেখতে পাই যে রুসেভ শুধু রে মিস্টেরিওর উপর অ্যাটাক করে না, তার উপর বাজেভাবে অ্যাটাক করার পর রে মিস্টেরিওর যে মাস্ক সেইটাকেও খুলে নেয়, মানে রে মিস্টেরিওর মুখোশ আজকে রুসেভ খুলে দিয়েছিল। তখন আমরা দেখতে পাই যে পেনটা তাড়াতাড়ি এসে রে মিস্টেরিওর মুখটাকে ঢেকে নেয় আর রুসেভ আনন্দ করতে থাকে। কিন্তু সেই সময় রে মিস্টেরিও আর পুরো লুচাডোরদের বাঁচাতে বেরিয়ে আসে চ্যাড গেবিল। সে আজকে তার পুরোনো আমেরিকান আলফা থিম সঙ্গে বেরিয়ে এসেছিল। তো চ্যাড গেবিল বেরিয়ে আসার পর ইথান পেজ আর রুসেভকে পরপর কয়েকটা সুপ্লেক্স মারার পর তাদের অবস্থা খারাপ করে দেয়, আর রুসেভ আর ইথান পেজ তারপর রিং ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আর তারপর আমরা দেখতে পাই যে রে মিস্টেরিও যে মাস্কটা পড়েছিল রিংয়ের মধ্যে, সেটাকে চ্যাড গেবিল তুলে আবার রে মিস্টেরিওকে ফেরত দিয়ে দেয়। আর পেন্টা, ড্রাগন লি সবাই তাকে রেসপেক্ট করে, এমনকি রে মিস্টেরিওর রেসপেক্টও সে আর্ন করে। তো এতদিন মেক্সিকোতে যেভাবে চ্যাড গেবিলকে ঘৃণা করা হতো, এবার দেখে মনে হচ্ছে এবার যখন চ্যাড গেবিল দ্বিতীয়বারের মতো মানে এরপরে যখন আর কি মেক্সিকোতে যাবে, তখন চ্যাড গেবিলকেও তারা ভালোভাবেই নেবে, এমনকি একজন ফেস সুপারস্টারের মতোই সম্ভবত রিয়াকশন দেবে। কারণ চ্যাড গেবিল এখন লুচাডের, বিশেষ করে মেক্সিকানদের রেসপেক্ট আমার মনে হয় আর্ন করে ফেলেছে। কিন্তু আলটিমেটলি যদি রয়ের মেন ইভেন্টের কথা বলা হয়, তো রয়ের মেন ইভেন্টে আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড ফেটাল 4-ওয়ে ম্যাচ দেখতে পাই, যেখানে এই ম্যাচটা ছিল সেথ রলিন্স, রিকি সেন্টস, জিভন ইভেন্স আর তালা টোঙ্গার মধ্যে। এবার তালা টোঙ্গা যখন এই ম্যাচে ছিল, প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে তালা টোঙ্গার এই ম্যাচে কী বা কাজ, কিন্তু সত্যি কথা বলতে আজকে তালা টোঙ্গা প্রমাণ করেছে যে তালা টোঙ্গাও কম কিছু না। মানে অ্যাকচুয়ালি তোমরা যদি এই ম্যাচটা দেখে থাকো, তাহলে তোমরা এটা জানো যে তালা টোঙ্গা এই ম্যাচে কত ভালো পারফর্ম করেছে, আর সে নিজেকে প্রমাণ করেছে। মানে আমরা যেমন এতদিন তাকে একটা জোক হিসেবে নিচ্ছিলাম যে সে তো কিছু করতে পারবে না, তার শুধু হাইট লম্বা, সে সবসময় সোলো সিকোয়ার পেছনে থাকে, কিন্তু না, অ্যাকচুয়ালি তালা টোঙ্গার মধ্যে ক্যারিজমা আছে, সে ইনরিংয়ে নিজেকে ক্যারি করতে পারে। আর আজকে সত্যি তালা টোঙ্গাকে দেখে একটা থ্রেট মনে হচ্ছিল। কিন্তু এই ম্যাচে তালা টোঙ্গার ডমিনেন্সকে শেষ করার জন্য আমরা দেখতে পাই লাস্টে বাকি তিনজনকে একজোট হতে হয়, যেখানে একটা মোমেন্টে তো জীবন ইভেন্স কোথার থেকে একটা লাফিয়ে এসে তালা টোঙ্গার উপর পড়ে, আর সেই সময় তালা টোঙ্গা কিছুক্ষণের জন্য আর কি ম্যাচ থেকে অফ হয়ে গেছিলো, কিন্তু আবার তার রিটার্ন হয়। আর আলটিমেটলি তালা টোঙ্গাকে ফেলার জন্য আমরা দেখতে পাই যে সেথ রলিন্সকে তালা টোঙ্গাকে সবার প্রথমে অ্যানাউন্সার টেবিলে একটা স্টোম্প মারতে হয়, তারপর বাইরে একটা স্টোম্প মারে, আর এইভাবে তালা টোঙ্গার খেলা এই ম্যাচে শেষ হয়। কিন্তু তারপর যখন সেথ রলিন্স রিংয়ে যায়, তখন সেথ রলিন্স ভাবে এবার তো সে জিতেই গেছে, আর রিকি সেন্টসকে সে প্রায় হারিয়েই দিয়েছিল। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যখন রিকি সেন্টসকে সেথ রলিন্স স্পিন করছিল, তখন অস্টিন থিওরি পেছন থেকে এসে রেফারির পা ধরে টান মারে, আর সেথ রলিন্সের পিনটা মানে ব্রেক হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই অস্টিন থিওরিকে ট্যাকল করার জন্য সেখানে আবার মন্টেস ফোর্ড চলে আসে, আর মন্টেস ফোর্ড অস্টিন থিওরিকে রিং সাইড থেকে নিয়ে চলে যায়। কিন্তু রিংয়ে তখন সেথ রলিন্সের জন্য অপেক্ষা করছিল ব্রন ব্রিকার, আর সেথ রলিন্স যেই ব্রন ব্রিকারের দিকে ঘুরে, তখন ব্রন ব্রিকার সেথ রলিন্সকে একটা ম্যাসিভ স্পিয়ার মারে, আর সেথ রলিন্সের খেলা এখানে শেষ হয়ে যায়। সেই সময় রিকি সেন্টস প্রথমে ভাবে সেটার ফায়দা তুলবে, কিন্তু না, আমাদের ইয়ং
ওজি জীবন ইভেন্টস সেই মোমেন্টার ফায়দা তুলে নেয় আর তারপর সে এই ম্যাচটা জিতে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে অ্যাডভান্স করে যায়। তো যেখানে আমরা সবাই ভাবছিলাম যে সেথ রলিন্স এই বছরের কিং অফ দ্য রিং জিতে হয়তো রোমান রিংসকে সামার স্ল্যামে চ্যালেঞ্জ করবে, কিন্তু সেই আশা এখন তো দেখা যাচ্ছে না, কারণ কিং অফ দ্য রিংয়ের প্রথম রাউন্ডেই সেথ রলিন্স হেরে গেছে। আর এখন দেখে এটাই মনে হচ্ছে যে সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের রাইভেলারি এখনও কন্টিনিউ হবে, আর সম্ভবত নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারেরই আর একটা রিম্যাচ দেখতে চলেছি। কিন্তু জীবন ইভেন্টস এবার কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে অ্যাডভান্স করে গেছে। তো এবার দেখার বিষয় হবে যে এইবার কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে কে জিততে পারে, কারণ এবার সত্যি কিং অফ দ্য রিংয়ের যে টুর্নামেন্টটা সেটা অনেকটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। নেক্সট উইকে তো ওবাফেমিয়া রে মিস্ট্রিওর বাচ্চা মানে ডমিনিক মিস্ট্রিওর ম্যাচ হতে চলেছে, আর স্ম্যাকডাউনে যে ফেটাল ফোর ওয়ে ম্যাচটা হতে চলেছে সেখানেও যে উসো, এলে নাইট, রয় স্কিস আর ফিন বেলার একে অপরের মুখোমুখি হতে চলেছে। তো সেইখানেও কে জিতবে এটাও এখন বেশ আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। তো দেখা যাক এই বছরের কিং অফ দ্য রিং কে জেতে। কিন্তু এই সপ্তাহে যে রটা ছিল, রোমান রিংস রতে ছিল না, কিন্তু তবুও আমি বলবো র কিন্তু একটা ভালো এপিসোড ছিল, দেখার মতো এপিসোড ছিল। তো র তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে তোমরা জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। আর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যদি তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকে তাহলে ভিডিওটাকে হাইপ করতে পারো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।